সংসার সাজানো এক প্রকার নেশার মতো। যতই সাজাবেন ততই কম মনে হবে। আর একটা শুধুমাত্র সংসারী পাগল নারী করতে পারে এটা। কেউ বলে বেহিসাবি নারী, আবার কেউ বলে সংসারী নারী। আসসালামু আলাইকুম। একেকটা মানুষের শখ একেক রকম। কেউ নিজেকে সাজাতে পছন্দ করে, কেউ ঘরকে সাজাতে পছন্দ করে। আমি কিন্তু যারা ঘর সাজায় তাদের দলে। একসময় আমিও কিন্তু নিজেকে সাজাতে অনেক বেশি পছন্দ করতাম। তবে সময়ের সাথে, সাথে অনেক কিছু পাল্টে গিয়েছে। এখন নিজের থেকে ঘরটাকে সাজালেই বেশি শান্তি লাগে। আগে বাহিরে গেলেই নিজের জন্য সাজুগুজু করা কসমেটিক, জামাকাপড়, শাড়ি-কাপড় এগুলোই কিন্তু চোখে পড়তো। কিন্তু এখন যেন শুধুমাত্র ঘরটা সাজাতে যা, যা প্রয়োজন সেগুলো দেখলেই শুধু মনে হয় নিতে ইচ্ছা করে। তো ডাইনিংটা আজকে চেঞ্জ করলাম। মানে ডাইনিং এর কভার, উপরে যে সাদা কাপড়টা ছিল এটা সরিয়ে দিয়েছি। দিয়ে নতুন একটা কিনেছিলাম সেটা বিছিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে গ্লাস পেপারটাও দিয়ে দিয়েছি যাতে করে ময়লা না হয়। আর আগের রানারটাই বিছিয়ে দিয়েছি। রানারটা কিন্তু ২ সাইডে ইউজ করা যায়। এক সাইডে হচ্ছে আগে বিছানো ছিল, এখন পরিষ্কার করে আবার অপর সাইড দিয়ে দিয়েছি। আমার আহামরি এমন কিছু নেই, তবে যতটুকু আছে ততটুকুর মধ্যেই সাজিয়ে রাখার, গুছিয়ে রাখার চেষ্টা করি। গাছটা অনেকদিন হলো পানি দেওয়া হয়নি, বাড়ি থেকে এসে পানি দিয়েছিলাম। তবে আজকে হচ্ছে পাতাগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, কেউ আবার কচু পাতা ভেবে বসবেন না। তো যাই হোক গাছের পাতাগুলো খুব ভালো করে মুছে এখন হচ্ছে শোকেজের উপরেও নতুন একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তবে আমার এই শোকেজটা অনেক পুরাতন, শুধুমাত্র আমার স্মৃতির একটা কোণ হিসেবে আমি রেখে দিয়েছি। তো যাই হোক সোফার রুমটা সুন্দর করে গুছিয়ে ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি। এখন চোখের যে কি শান্তি লাগছে কিভাবে বলবো। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, যারা ঘর সাথে বেশি পছন্দ করি তাদের সবার কাছেই মনে হয় এরকমটাই লাগে। আগে মনে হতো যখন আমার কাছে টাকা পয়সা হবে, মানে স্বামীর কাছে যাওয়ার পরে তখন হয়তো অনেক বেশি জামাকাপড়, কসমেটিক্স কিনবো। কিন্তু এখন যেন একেবারেই নিজেকে সাজাতে ভালো লাগে না। যখনই সময় পাই, একটু সুযোগ পাই, ঘরের কিছু জিনিসপত্র চেঞ্জ করি। না হলে কিছু নতুন, নতুন জিনিস কেনা হয়। এভাবেই কিন্তু দিন যাচ্ছে। সময়ের সাথে, সাথে মানুষের যে কত পরিবর্তন হয়, তাই যে সময়ে যেটা প্রয়োজন সেটা মিটিয়ে ফেলাই ভালো। যাই হোক লাউ এনেছিলাম বাজার থেকে। লাউটা একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর একেবারেই এখন তো ফুলকপি পাওয়া যায় না। তো হচ্ছে ফুলকপি নিয়েছি সিজনের, দেখা যাক খেতে কেমন হয়। তো লাউটা কুচি, কুচি করে কেটে ওর মধ্যে একটা আলু কেটে দিয়েছি। তারপরে মসুরের ডাল ধুয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি ৪-৫ টা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে হচ্ছে রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। তো এই যে ইলিশ মাছের এত দাম, জানি না দেশের জিনিস আমরা কবে ভালোভাবে খেতে পারবো। ছোট, ছোট ইলিশও কিন্তু প্রচুর দাম। আর বড় ইলিশের তো ধারে কাছে কেউ যেতে, মানে মধ্যবিত্ত যারা তারা যাওয়া পায় অসম্ভব। তো জানি না আল্লাহ তাআলা কবে এসব ব্যবসায়ীদের আমাদের জন্য একটু দয়া মায়া হবে, একটু হাতের নাগালের মধ্যে আসবে আর সাধারণ মানুষ খেতে পারবে। যাই হোক মাছগুলো একটু কষিয়ে নিয়েছি মসলার সাথে। সব রকম মসলা দিয়ে তারপরে হচ্ছে এখনো উঠিয়ে নিলাম। আমি এভাবেই রান্না করি। তাহলে ইলিশ মাছের স্বাদটা একটু ভালো থাকে। তো এখন হচ্ছে ফুলকপি আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে ঢেকে দিলাম যাতে কিছুক্ষণের জন্য সিদ্ধ হয়ে যায়। তো এর ফাঁকে কিন্তু আমি কিছু কাজও গুছিয়ে নিয়েছি, মানে মোছামুছি করে নিয়েছি। তো এখন হচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, মানে ফুলকপি, মাছগুলো দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে লাউয়ের তরকারিটা বাগার দিয়ে দেবো। তার জন্য পেঁয়াজ, রসুন, জিরা আর হচ্ছে শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে লাউয়ের তরকারিটা দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলেই কিন্তু রান্না-বান্না হয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ